এই বাংলাদেশের রাজনীতির সৌন্দর্যের প্রতীক হিসেবে আমি যাকে অভিহিত করি। বেগম খালেদা জিয়ার আমি আরোগ্য কামনা করছি এবং আমি মনে করি যে ওনার রাজনীতিটা শুধু একজন রাজনৈতিক ব্যক্তিত্বের মধ্যে নয়, বরঞ্চ 4 দশক এবং আল্লাহ তাআলা যেটা শাহেদ ভাই বললেন, আমরা সবাই তো তার হুকুমের ইশারায় আমাদের জীবন মৃত্যু। তো উনি যদি আল্লাহর ইশারায় যদি চলেও যান, আমি মনে করি বাংলাদেশের ভবিষ্যৎ বাংলাদেশ ওনার রাজনীতি থেকে অনেক কিছুই পথ খুঁজে পাবে এবং আমরা তার আরোগ্য কামনা করছি। ফিরে আসি, আমি এটা সত্য যে সরাসরি জামাত ইসলামীর ব্যাপারে প্রশ্নের উত্তরটা জামাতের যদি কোনো পলিটিক্যাল লিডার যদি দেন তাহলে সেটা অনেক বেশি হয়। তবে আমার একটা ভালো দিক লাগছে হলো যে শাহেদ ভাই নিজেও আমি জানি যে উনি একজন প্রফেশনাল, উনি তো পলিটিক্যাল কোনো আইডেন্টিটি নাই, কিন্তু রাজনৈতিক দৃষ্টিভঙ্গি আছে। আমিও রাজনৈতিক দলগুলোর বিষয়গুলো পর্যবেক্ষণ করি, সেই দৃষ্টিকোণ থেকে বলবো আমি শাহেদ ভাইয়ের কয়েকটি বিশ্লেষণ বা সমালোচনার কিছু সীমাবদ্ধতা আমি বলবো। প্রথম বিষয়টা হচ্ছে জামাত ইসলামীর রাজনীতির সমালোচনার খুব অথেন্টিক কতকগুলো গ্রাউন্ড আছে। 71 তার একটা গ্রাউন্ড, কিন্তু আমি মনে করি আজকে জামাত ইসলামী, সবাই তো বলছে জামাত ইসলামীর এত সমালোচনা এখন কেন হচ্ছে, সেটা হচ্ছে জামাত ইসলামী কিন্তু রাজনীতির একটা নতুন বিকল্প শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে, বিশেষ করে পোস্ট 5 আগস্টের এই জুলাই বিপ্লবের পরে, এবং এই জন্য জামাত নিয়ে কিন্তু আলোচনাটা অনেক বেশি। এবং জামাত এখন কিন্তু এতদিন যাদের জোটবদ্ধ আন্দোলন, তারাই এখন কিন্তু পরস্পর প্রতিদ্বন্দ্বী থেকে প্রতিপক্ষ হয়ে গিয়েছে চিন্তার দিক থেকেও। আমি এই ক্ষেত্রে একটা ক্রেডিট দেব, আমার বিশ্লেষণে জামাত ইসলামী এই জায়গায় আসতে পারতো না যদি না বিগত সরকার জামাতের বিরুদ্ধে যুদ্ধ অপরাধীর এই বিচারের নামে এই তামাশাটা না করত, এবং এই বিচার ব্যবস্থাটা যে সম্পূর্ণরূপে অসত্য তথ্যের উপর ভিত্তি করে, এবং এটা কিন্তু জামাতকে একটা বিরাট ক্রেডিট দিয়েছে। অনেকগুলো কারণ আছে। আমি মনে করি হেড পলিটিক্স দিয়ে জামাতের বিরুদ্ধে তো 71 থেকেই শুরু হয়েছে। কিছু লিগ্যাল গ্রাউন্ড ছিল, যেমন তাদের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ নিয়ে তাদের স্পষ্ট বক্তব্য, এটা তাদের রাজনৈতিক ভুল ছিল। এই ভুল সিদ্ধান্তের খেসারত তারা নানাভাবেই দিয়েছে, কিন্তু এই হেড পলিটিক্সের কিন্তু একটা নিউটনের তত্ত্ব যদি আপনি দেখেন, আপনার তথ্যটা সঠিক হতে হবে। সেক্ষেত্রে শাহেদ ভাইয়ের আমি 3টি মাত্রায় আমি সীমাবদ্ধতা ধরবো। প্রথমত, উনি থিওডোর হার্টজেলের যে ওই প্রমিস ল্যান্ডের যেটা জিউস ল্যান্ড যেটা হলো এবং তৈরি হলো, এটা উনি জানেন এই প্রকল্পটা তো থিওডোর হার্টজেলের না, সে তো একজন সাংবাদিক, সে একজন লেখক, তার একটা ড্রিম সে প্রকাশ করেছে, কিন্তু এই প্রকল্পটা ছিল পাশ্চাত্য দুনিয়ার প্রকল্প। কিভাবে প্রথম বিশ্বযুদ্ধে যখন আপনার তুরস্কের যে খেলাফত ব্যবস্থাটা অটোমান সাম্রাজ্যের পতনের পরে কিভাবে বিশ্ব ব্যবস্থার নতুন যে মাত্রাটা চলে আসবে, কিভাবে নিয়ন্ত্রণ করা হবে, এবং কিভাবে মধ্যপ্রাচ্যের তাদের তো প্রযুক্তিগতভাবে, বিশেষ করে আপনার শিল্প বিপ্লবের পর থেকে কিন্তু পশ্চিম দুনিয়ার হাতে প্রযুক্তি চলে গেল, এবং প্রযুক্তির মাধ্যমে তারা কিন্তু দেখতে পেল পুরা পৃথিবীর আগামী কয়েক শতাব্দীর যে রিসোর্সগুলা, সেই রিসোর্সের জায়গাটা হলো এই মধ্যপ্রাচ্য। কিভাবে মধ্যপ্রাচ্যকে নেওয়া হবে, তারা বহু প্রকল্প, তার মধ্যে একটা প্রকল্প ছিল এই 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 ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করা। আমি মনে করি যে জামাত ইসলামী 1941 সালের দল, এবং তারা বাংলাদেশ স্বাধীনতার আগে তাদের একটা পলিটিক্স ছিল, স্বাধীনতার পরে তাদের পলিটিক্সটা বিপর্যয়ের মধ্যে পড়ে, এবং এখানে প্রচুর উপাদান আছে সমালোচনা করার জন্য। কিন্তু আপনি যদি মোটা দাগে যে 16 বছর বাংলাদেশের রাজনীতি যেখানে একটা ফ্যাসিবাদী শাসনের কবলে পড়ল, গণতন্ত্রের নামে গণতন্ত্র বিলুপ্ত হয়ে গেল, মানুষের বাক স্বাধীনতা শেষ হয়ে গেল, মানুষের কথা বলার স্বাধীনতা শেষ হলো, বেঁচে থাকার পর্যন্ত নিরাপত্তা শেষ হয়ে গেল, সেই জায়গাতে যারা সকলে একত্র হয়ে এই ব্যবস্থাটাকে তাড়িয়ে দিল, খুব অদ্ভুত ব্যাপার। একটা ঐক্যবদ্ধ জাতি আমরা কিভাবে তৈরি করব, যখন আমরা বিপ্লবটার পরে এই বিপ্লবের সহায়ক সব শক্তি একে অপরের বিরুদ্ধে আমরা যুদ্ধে লিপ্ত হই। আমি এই জায়গাটায় আমি বলি যে এখানে কিন্তু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কাছে আমাদের শেখার একটা বিষয় আছে। উনি ওনার প্রতিপক্ষের কিভাবে মোকাবেলা করতেন, এবং আমি বলবো শুধু
রাজনৈতিক দলের আবেগে, আমি কোনো সময় বিএনপি করি না, আমি বিএনপির কিন্তু সমালোচক, কিন্তু আমি বলবো যে ওনার সামনে পার্লামেন্টে বসে ওনাকে কি ভাষায় ওনাকে সমালোচনা করা হয়েছে, তার জবাবটা উনি কীভাবে, এখানে কিন্তু সৌন্দর্য। সুতরাং ক্রিটিসিজমের আমি বলবো যে বিশেষ করে পেশাজীবীদের, আমি আরেকটি কথা তত্ত্ব দিয়ে আমি শাহেদ ভাইকে শেষ করব। পশ্চিমা এই মিডিয়া ক্যাম্পেইন এবং অসত্য তথ্য প্রবাহের বিরুদ্ধে একজন বুদ্ধিভিত্তিক আন্দোলন গড়ে তুললেন 70-এর দশকে, এডওয়ার্ড সাইদ, এবং তার একটা বিরাট আরেকটা বিখ্যাত একটা বই আছে, রেসপন্সিবিলিটিজ অফ দ্য ইন্টেলেকচুয়ালস। এখানে কিন্তু 7-8টা কিন্তু কন্ডিশন দেওয়া আছে। নাম্বার 1 কন্ডিশন হচ্ছে ফেস টু পাওয়ার। আমি যদি জাতিকে, আমি মনে করি বাংলাদেশের রাজনীতির যে পতনটা এই রাজনীতিবিদদের দ্বারা যত না হয়েছে, আমাদের বুদ্ধিজীবীদের দ্বারা, আমাদের যারা আমরা বুদ্ধিভিত্তিক জাতি গঠনের ক্ষেত্রে যারা পিছন থেকে রাজনৈতিক নেতৃবৃন্দকে দিক নির্দেশনা দেব, যেটা আহমদ ছফার ভাষায়, যে বুদ্ধিজীবীদের কথা শুনলে বাংলাদেশ স্বাধীন হতো না, এবং আজও বুদ্ধিজীবীদের কথা শুনলে বাংলাদেশের কোনো উন্নতি হবে না।